আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি এবং যে আন্দোলনে সরকারকে হাঁটাইলো এবং প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে বাধ্য করাইলো সেই বিষয়ে আলোচনা করব। তার আগে এই মেয়েটি দেখেন শেখ হাসিনার প্রতি কি বিক্ষোভ আছিল, কি বলে শুনে নেন। বসস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকার পাবে না, তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছিস, রাজাকার মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আজকে আপনাদের আমাদের চুবুরিয়া রাষ্ট্র যে পরিস্থিতি সে বাংলাদেশ সম্পর্কে আলোচনা করব। একটা ছাত্র আন্দোলনে কিভাবে সেই সরকারকে পতন ঘটিয়ে এবং রাষ্ট্রপ্রধানকে দেশ ছাড়তে বাধ্য করলো। বিগত কয়েক সপ্তাহ থেকে জানেন আপনারা যে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন চলছে, সেটা কোটা সংস্কার নিয়ে আর কি। তো কোটা কি জিনিস সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যে কোটা কি জিনিস। কোটা হলো যে কোনো একটা চাকরি বাকরির ক্ষেত্রে দেশের রাষ্ট্রপক্ষ থেকে সরকার থেকে একটা নিয়ম করা থাকে, সংরক্ষিত কিছু আসন থাকে। যেমন ধরেন আর কি কোনো একটা চাকরি আসলো, সরকারি সার্কুলে ছাড়লো, সেখানে ধরেন কোটার যদি নিয়ম থাকে বা কোটা থাকে বা কোটা মুক্ত না থাকে, তাহলে সেখানে ধরেন পার্সেন্ট থাকতে। তো সেই বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়েছিল, তখন যারা এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছিল, সেই সময় ধরেন যারা যুদ্ধ করেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা বলা হয়। সেই মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে বা সন্ততিদের জন্য যেটা সংরক্ষিত আসন ছিল সেটা হলো কোটা। 1971 পরে আসছিল 80%, এরপরে সেটা আপনার এই সংস্কার করে 60% এনেছিল, তারপরে 50%, সর্বশেষে ছিল সেটা 30%, 30% আর কি সংরক্ষিত আসন। সেটা শুধু খালি পাবে মুক্তিযোদ্ধাদের সন্ততিরা পাবেন। তো এইটা যদি কোটা সংস্কার করার যখন আন্দোলন শুরু হলো একদল ছাত্ররা, এটা মেধার ভিত্তিতে চাকরিটা যাতে হয় সেই হিসাবে ছাত্ররা এটা কোটা সংস্কারের আন্দোলন করলো। মেধার ভিত্তিতে যদি চাকরি হয় তাহলে ভালো ছাত্র যারা কষ্ট করে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিদেশ থেকে পড়ে এসে যদি তারা চাকরি না পায়, কোটা থাকলে অনেক এরকম মেধা ছাত্ররা বাদ পড়ে যায় আর কি। একজন কোনো মতে পাস করছে 30% পাস মার্ক নিয়ে, আর একজন 90% পাস করছে। কোটা থাকলে সেই কোটার জন্য যারা সংরক্ষিত আসন তারাই পেয়ে যায়, মেধা ছাত্রগুলো সেখান থেকে ছাড়া পড়ে আর কি, বাদ পড়ে যায়। সেই জন্যে এটা একটা আন্দোলন শুরু হলো। আন্দোলনের প্রথম দিকটা আপনাদেরকে আমি ভিডিওর স্ক্রিনে দেখাই দেব যে কীরকম আন্দোলন ছিল। এরকম 2-3 দিন, এক সপ্তাহের ভিতরে প্রায় 40 জন ছাত্র মতো মারা গেলেন বা নিহত হয়েছে। এই ছাত্র আন্দোলনটা আবার ফির দুই ধরনের বিভক্ত হয়ে গেছিল। যেমন ধরেন যারা কোটা সংস্করণ আন্দোলনকারী যারা ছাত্র ছিল, আর অন্যদিকে এটা পুলিশ ছাত্রদের মধ্যে সংঘর্ষ, এটা আবার ছাত্রলীগ আর কোটা আন্দোলনকারী ছাত্রদের মধ্যেও এরকম একটা আন্দোলন সৃষ্টি হয়ে গেল। অবশেষে অনেকগুলি স্টুডেন্ট মারা গেল, সারা দেশে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেল। এইভাবে বিগত কয়েক সপ্তাহ থেকে যে ধরনের আন্দোলন চলছে, এইভাবে আন্দোলন করতে 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 এক সময় দেখেন ছাত্ররা বিজেতা লাভ করছে। বর্তমানে বিজেতা লাভ করার পরে আপনার তারা দেখেন যেটা বাংলাদেশের গণভবন ছিল, সেখান থেকে বিভিন্ন ধরনের বয় বস্তু লুটপাট, হাঁস মুরগি জিনিসপাতি নিয়ে কি আনন্দ উল্লাস করছে। আর অনেকের এটা ক্ষিপ্র ছিল যেটা স্বৈরাচারী শাসন, অমক তমক বিভিন্ন ধরনের বক্তব্য করছে বিভিন্ন পক্ষ থেকে। তারপরে সর্বশেষে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তারপরে সেখান থেকে ভারতে পালিয়ে আসছে। তারপরে যে আনন্দ উল্লাস, এখন তারা অন্তর্বর্তীকালীন সরকার একটা দেশের যে সেনাবাহিনী আছে বা বিভিন্ন যে দপ্তরগুলো আছে তাদের প্রধানকে নিয়ে রাষ্ট্রপতির নির্দেশে অন্তর্বর্তীকালীন সরকার চলে আসে। এখন পরবর্তীতে কি হবে? তো প্রিয় বন্ধুরা, আমার একটা কথা আছে এখানে, যে যেই দেশেই না হোক কেন, সেটা আমার পার্শ্ববর্তী দেশ, আমাদের একটা আফসোস লাগে যে কোনো দেশে অরাজকতা সৃষ্টি হলে অর্থনৈতিক সংকট হয়, আর এই যে কোনো একটা গৃহযুদ্ধ হলেও সেই দেশের অর্থনৈতিক সংকট হয়। সেই দেশেরই ক্ষতি, সেই দেশেরই জনগণের ক্ষতি। ভাঙচুর, যে যত আগুন জ্বালানো, গাড়ি জ্বালানো বা এই ধরনেরই হয়েছে। তারপরে যারা পদত্যাগ করলেন সেই দলের নেতা মন্ত্রী বা নেতাগুলা
সব দেশে পালানো শুরু করে দিছে। তারা তো খালি হাতে যাবে না, তারা জানে যে আমাদের যে স্বৈরাচারী করছি, যে অরাজকতা আমাদের দেশে করছি আমাদের পালানোর সময়, তারা কিন্তু সেই দেশেরই সম্পদ নিয়ে লুটপাট করে পালায়া যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।